১৯ বছর পর বাবার সমাধিতে অশ্রুসিক্ত তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ৮ দলীয় জোটের। জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা হতে পারে এনসিপির। দুর্নীতি বিরোধী ও সংস্কারের পক্ষের শক্তিকে পাশে চান আমির। ওসমান হাদী হত্যার বিচার দাবিতে অব্যাহত থাকবে অবরোধ। রাতেও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট ৩-এ অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং প্রায় ১.৫ বছর পর কারামুক্ত হয়ে দেশে ১০ প্রবাসী জুলাই যোদ্ধা ফিরে পেয়ে আবেগাপ্লুত স্বজনরা। অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোয় সাজা পান আরব আমিরাতে। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রুনয়নে জিয়ারত করেন কবর। তার রাজস্বিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ঠেলে পৌনে ২ ঘণ্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালের প্রতিবেদন। এ দিনটির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ১৭ বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে অশ্রুসিক্ত নয়নে বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন ১৯ বছর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনা প্রবাহ আর দেশ ত্যাগে বাধ্য হওয়ায় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে। দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা ৩টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা। তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় পৌনে ২ ঘণ্টা। ৪টা ৩৩ মিনিটে গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যেই সংকট যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। ৪টা ৫৪ মিনিটে জিয়া উদ্যান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সশরীরে দেশের মাটিতে রাজনীতির পুনরায় সূচনা হলো তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিয়াউর রহমানের ধানের শীষকে তৃণমূলে পৌঁছে দেওয়া এখন তার প্রধানতম লক্ষ্য। বিএনপি সেই পরিকল্পনায় প্রণয়ন করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জিয়া উদ্যান, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে স্মৃতিসৌধে পৌঁছে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সই করেন পরিদর্শন বইয়ে। যাত্রাপথে অগণিত মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান।
রাজধানীর জিয়া উদ্যান থেকে সাফারের জাতীয় স্মৃতিসৌধ, এই যাত্রায়ও পথে পথে মানুষের ঢল। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান লাল সবুজে মোড়ানো বাস থেকে নিজেও হাত নেড়ে জবাব দেন অভিবাদনের। শুক্রবার ছুটির দিনের ঘণ্টাখানেকের পথ পাড়ি দিতে হলো 5 ঘণ্টায়। জনতার ভিড় ঠেলে রাত 10টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূর্যাস্তের পর স্মৃতিসৌধে ফুল দেওয়ার রীতি না থাকায় বিকেলেই তারেক রহমানের পক্ষে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। রাতে স্মৃতিসৌধে গিয়ে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের, সই করেন পরিদর্শন বইয়ে। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানের যাত্রাপথের নিরাপত্তায় এদিনও দেখা গেছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। আপনারা যারা বিকেল থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। রাত 10:30টার পর যখন স্মৃতিসৌধ থেকে বের হন তারেক রহমান, তখনও অপেক্ষায় অগণিত মানুষ। আমাদের নেতা আমাদের সামনে এসেছে, আমরা খুবই খুশি। তো নেতা আসছে, আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের মনে হচ্ছে যে ঈদের দিন এত শীতের ভিতরে এত কষ্ট করে আছি এখানে, আমাদের কোনো কষ্টই মনে হচ্ছে না। দেশটাকে সুন্দর করে শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ পরিণত করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, সুগম হবে গণতান্ত্রিক যাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। জামায়াত ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি, এমনটাই বলছেন 8 দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও 2-1 দিন। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। 8 দলের নেতারা বলছেন এনসিপি সহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 8 দলের মধ্যে বিস্তৃত হয়েছে আলোচনা। অনেক দলের সাথেই আমাদের আলোচনা হচ্ছে, এক্ষেত্রে এনসিপিরও সাথে যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে 8 দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় জনগণ। তারা যদি আসে সেক্ষেত্রেও আমাদের আসন যদি একটু কমও হয়, এতে আমরা অসন্তুষ্ট না। আমরা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক ইসলামী শক্তি সবাইকে ইনক্লুড করেই যার আসনে বিজয়ী প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে এসে সরকার গঠন সহ পরবর্তী দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করব। নতুন জোটের চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান 8 দলের নেতারা। আলোচনাগুলো ফাইনাল হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে পাশে চায় জামায়াত। শুক্রবার রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার আশা প্রকাশ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে। আরো বলেন, জামায়াতের সঙ্গে আসতে হলে থাকতে হবে সংস্কারের পক্ষে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1,
আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। বিগত আমলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, আগামী দিনে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তিনি। 12 ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ঘটনার পর থেকেই হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে। পালন করা হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। মূল আসামি ফয়সাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানান তারা। হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। ছোট মেয়েটি সে বলে, বাবা এই যে আমাদের যে হাদি ভাইকে মেরে ফেলেছে তার হত্যার বিচার হওয়া উচিত, চলো আমরা একটু যাই করে। তাই আমি মেয়েকে নিয়ে মতো এই হত্যার বিচারের দাবিতে আমি নিজেও আসছি। প্রকৃত খুনিকে হাজির না করবে, জনসম্মুখে জুলাই যোদ্ধাদের সামনে দৃশ্যমান না করবে, ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং শাহবাগ থেকে আমরা সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দিব। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত মমশির। সেই বিদ্রোহী কবিতার বাস্তব রূপ যেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। আজকে এক হাদি লোকান্তরে কিন্তু হাজারো হাদি আজকে শাহবাগে জড়ো হয়েছেন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আজকে বিকেল থেকে কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর বিচারের দাবিতে কিন্তু আজকে এই শাহবাগ শহরের আশেপাশের এলাকায় কিন্তু ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন ছাত্র জনতা তারা এক হয়েছে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আজকে স্লোগানে স্লোগানে উত্তাল এই শাহবাগ, যে শাহবাগকে এখন আমরা জানি শহীদ শরীফ ওসমান বিন হাদি চত্বর নামে। সেই হাদি চত্বর থেকে হাজারো হাদি আজকে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা জড়ো হয়েছেন। তাদের যেটি দাবি, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে যাবেন না। এবং তারা যেটি বলছেন, এই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। কারণ হাদি আজকে লোকান্তরে গিয়ে যেন হাজারো হাদির জন্ম দিয়ে গেছেন, লক্ষ হাদির জন্ম দিয়ে গেছেন। 18 তারিখ এই গত শনিবার কিন্তু লক্ষ মানুষ জমায়েত হয়েছিল এই হাদির জানাজায়, যেটি একটি ঐতিহাসিক জনসমাবেশ মানুষ দেখেছে। এবং সেখান থেকে কিন্তু তারা সুশৃঙ্খলভাবে সেদিন সড়ক ত্যাগ করে। তাদের যে প্রত্যাশা ছিল যে সরকার অনতিবিলম্বে হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবে, কিন্তু আজকে বেশ কয়েকটি দিন পেরোলেও কিন্তু আজকে এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের দৃশ্যত কোনো বিচার নিশ্চিতের কোনো দৃশ্য দেখা না যাওয়াতে কিন্তু খুবই ফুঁসে উঠেছে হাদির সমর্থকরা এবং ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এক হয়েছে। তারা প্রত্যেকে এখন হাদির নামে স্লোগান দিচ্ছে এবং তারা হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তুলছেন। এবং তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন। এবং আজকে তারা 3 দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার শেষ করতে হবে, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে FBI বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।
এবং এইখানে যেটি দেখা যাচ্ছে যে এই শীতকে উপেক্ষা করে এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা জড়ো হয়েছে তাদের গায়ে কম্বল জড়ানো। আজকে এই কম্বলটি কিন্তু হাদি আসলে কিনেছিলেন যারা শীতার্ত তাদেরকে দেওয়ার জন্য, সেই কম্বলটি আজকে গায়ে জড়িয়ে কিন্তু আজকে এই স্লোগানে উত্তাল করে আসলে প্রত্যেকে এখান থেকে এই শরীফ ওসমান বিন হাদি চত্বর থেকে তারা হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি করছে। এই ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। চাঁদপুরের মেঘনায় সম্রাট 3-এ অ্যাডভেঞ্চার 9-এর ধাক্কায় আহত হয়েছেন আরও 5 জন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ উপদেষ্টার। ধাক্কা দেওয়া লঞ্চটিকে জব্দ করা হয়েছে ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। কেউ ফিরছিলেন কর্মক্ষেত্রে, কেউ বা প্রিয়জনের কাছে। মেঘনার লঞ্চ দুর্ঘটনা কেড়ে নিল 4টি তাজা প্রাণ। মরদেহগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হরিণা এলাকা দিয়ে যাচ্ছিল ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3। ঘন কুয়াশায় পথ হারিয়ে লঞ্চটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9। এতে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। ঢাকা নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও 3 জনের। নিহতদের সবাই ভোলার বাসিন্দা। বাচ্চাটা আসিল, বাচ্চাটা নিশ্চিত তলায় পড়ে গেছে। নিশ্চিত তলা ভরার লগে গাঙ্গা মধ্যে না ভাবতে মানুষের নিশ্চিত নেই আমাদের ওখানে জায়গায় 2 জন লোক ডেড বডি মারা গেছে। ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে সদরঘাটে আনার পর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন নিহতদের পরিবারকে দেয়া হবে 1.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ। দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে আপাতত 1.5 লাখ টাকা করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে দিচ্ছি। এদিকে ধাক্কা দেয়া এমভি অ্যাডভেঞ্চার লঞ্চটিকে জব্দ করা হয় ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বালুবাহী বালখেডে 2 শ্রমিক নদীতে ডুবে নিহত হয়েছেন। ফরিদপুরে পদ্মা নদীতে বালখেড থেকে পড়ে 2 দিন ধরে নিখোঁজ 1 শ্রমিক। এদিকে চাঁদপুরে মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষ হয়েছে। শীতের ঘন কুয়াশার কারণে সড়ক ছাপিয়ে এখন দুর্ঘটনা ঘটছে নৌপথেও। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন 16 বালুবাহী বালখেডে ধাক্কা দেয়। এতে বালখেডে 2 লস্কর জহিরুল ইসলাম শাকিল ও হাসান পানিতে পড়ে নিখোঁজ হন। বিকেলে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফরিদপুরে পদ্মা নদীতে বালখেড থেকে পড়ে 2 দিন ধরে নিখোঁজ 1 শ্রমিক। দুপুরে 3য় দিনের মতো চর ভদ্রাসনে অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রচণ্ড ঠান্ডা ও নদীর পানির গভীরতা প্রায় 38 ফুট হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের। 24 ডিসেম্বর বালখেডে কাজ করার সময় অসাবধানতাবশত আরিফ হোসেন পদ্মা নদীতে পড়ে যান। এর আগে বৃহস্পতিবার রাত 12:30টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ঈগল 4 ঘন কুয়াশার মধ্যে দিক হারিয়ে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় এম খান 7 লঞ্চটিতে সজোরে ধাক্কা দেয়। এতে এম খান 7 লঞ্চটির একাংশ দুমড়ে মুচড়ে যায়, তবে কেউ হতাহত হননি। ঈগল 4 ধরুন করে লাগাইতেছে পর ডেকশন ভাঙ্গিয়া ঝুলতে রয়েছে, যাত্রীর কোনো আঘাত হয় না। বিআইডব্লিউটি আছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌরুটে 9.5 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 5টি ফেরি। কুয়াশা কমলে সকালে পুনরায় চালু হয় ফেরি চলাচল। ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। ভাঙচুর করা হয় বসতবাড়িতে। এ ঘটনায় আটক করা হয়েছে 1 জনকে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণচাটি গ্রামের ইপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের সঙ্গে একই এলাকার জুয়েল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়ার অর্ধশতাধিক সমর্থক নিয়ে শরীফুলের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বসতবাড়ি ও আসবাবপত্র। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল সহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সাইফুলকে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। হামলায় গুরুতর আহত ইসমাইল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র নিয়েছে, তারপর চাইনিজ কুরলন মানে অনেক কিছুই, পিস্তল ছিল জুয়েলের কাছে। আব্বু বলতেছে যে দে আমার এখন ছাড়ে। আমার ছোট বোন করছে কি, ও আব্বুরে যে জড়াই ধরছে, জড়াই ধরলে পরে দেখেন আপনি আর মাইরেন না আপনারা। তো ওরা করছে কি, ওরা টাইনে নিয়ে সরে গেছে, সরে নিয়ে বাকি তুই যদি না শুনি তো তোরও কুবাবো। হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তাৎক্ষণিক সেই ভোর রাত থেকে ঘটনাস্থলে এসেছি, দেশীয় অস্ত্র কিছু উদ্ধার করেছি এবং একজনকে ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে জুয়েল গ্রুপের থেকে। প্রায় 1.5 বছর পর কারামুক্ত হয়ে দেশে ফিরলেন 10 প্রবাসী জুলাই যোদ্ধা। শুক্রবার দুপুরে দেশে ফেরা জুলাই যোদ্ধাদের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ কারাবাসের পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগাপ্লুত কারামুক্ত প্রবাসী ও তাদের স্বজনেরা। হাবিবুল্লাহ বাহার উজ্জ্বলের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দীর্ঘ 15 মাসের অপেক্ষার অবসান। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্না। কারামুক্ত স্বামী দেশে ফেরায় আবেগ আপ্লুত স্ত্রী তানিয়া আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আমরা দেশে ফিরে এসেছি। এমন দিন আমি যাই নাই কারো কাছে বাকি নেই। হেনস্থ হয়েছে, কথা বলছে ওনার জুলাই যুদ্ধ অনেক রকম বাজে বাজে কমেন্ট করছে। কারাবাস শেষে শুক্রবার দুপুরে দেশে ফেরেন শহীদুল আমিনের মতো 10 জন প্রবাসী জুলাই যোদ্ধা। তাদের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। আমার ছেলের আমি বুকে জড়াই ধরতে পারছি আজকে। অনেকদিন জেলবন্দি থাকা, এখন দেশে ফিরে দিয়েছি। অনিশ্চয়তা আর উৎকণ্ঠা শেষে মাতৃভূমিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন কারামুক্ত প্রবাসীরা। আল্লাহ আমরা আনছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আপনাদের কারণে আসতে পারছি। আমরা কতটুকু কষ্ট পাইছি আমরা জানি। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে দেশটিতে যাবজ্জীবন সাজা পান কয়েকশো বাংলা প্রচার করে সময় টেলিভিশন। পরে একজনের মৃত্যু হলেও 2 মাসের মধ্যেই 24 জনের মুক্তির খবর আসে। সময় টেলিভিশন তো প্রথম থেকে আমাদের সাথে ছিল। আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, সময় টিভিকে, সময় টেলিভিশনকে অশেষ ধন্যবাদ। এর আগে বৃহস্পতিবার দেশে ফেরেন 5 জন কারামুক্ত প্রবাসী। অবশিষ্ট 9 জনও খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরেরও বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে একে একে বের হয়ে আসছে প্রায় 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো। বন্দর, কাস্টম এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায় গাড়িগুলো। ইনভেন্টরি প্রক্রিয়া সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়েছে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এই ধরনের কয়েকশো গাড়ি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এগুলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পোর্ট ডিউজ ক্লিয়ার করে এই গাড়িগুলো ডেলিভারি নিয়ে গেছে। এগুলা মোটামুটি ভালো কন্ডিশনে এই গাড়িগুলো ডেলিভারি গেছে। আইনি জটিলতা এড়িয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে এসব গাড়ি হস্তান্তর হচ্ছে জনপ্রশাসনের পরিবহন পুলে। অবশেষে গতি হচ্ছে 100 কোটি টাকা মূল্যের এসব গাড়ি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমদানিকারক সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় আইনি জটিলতা এসব গাড়ি ছাড় না হয় নিলামি বিক্রির জন্য কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা বরাদ্দ করা হবে। অবশ্য তারান্না হালিম কিংবা জান্নাতারা হেনরির গাড়ি এখানে থাকলেও সরকার পতনের আগে গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ বেশ কয়েকজন।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনলাইনে টিকিট বিক্রি কিংবা এজেন্ট নিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কেবি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশন এজেন্সির মালিক আবু বক্করের বিরুদ্ধে। ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে। কোরিয়ার আদালতে যার বিরুদ্ধে রয়েছে মামলা। দেশে চলা মামলা তদন্ত করছে সিআইডি। সাইফুল ইসলামের রিপোর্ট। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এয়ার প্রিমিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, অদৃশ্য এজেন্ট নিয়োগ, ঢাকা সিউল সিঙ্গেল বা আপডাউন বিমান টিকিটে মূল্য ছাড় দেওয়া সহ বিভিন্ন তথ্য প্রচার। বিদেশগামীদের টিকিট প্রয়োজন হলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ছবি, পাসপোর্ট নেওয়া সহ পুরো প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। যে প্রক্রিয়ার ফাঁদে বহু মানুষ হারিয়েছেন অর্থ ও প্রবাসে যাওয়ার স্বপ্ন। বিপরীতে কোটি কোটি টাকা ঠিকই পকেটে ভরেছেন টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশনের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক। নিশ্চিত ভ্রমণের জন্য এখনই আমাদের কেবি এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ডেট আবার চেঞ্জ করে এবং সেই ডেটও আমি আসতে পারিনি। পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। আমার টাকা ফেরত চাইছি যে আমাদের টাকা ফেরত দেন। তারপর সে বলছে দিবে বলতেছে আজকে 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আমরা অনেক প্রবাসী তার কাছে টাকা পাবো। আবু বক্করের এজেন্সির ঠিকানা গেলে মেলেনি অফিসের অস্তিত্ব, তবে মিলেছে কোরিয়ান আদালতে তার নামে হওয়া মামলা ও মালয়েশিয়ায় জেল খাটার তথ্য। দেশীয় মামলা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে, যা তদন্ত করছে সিআইডি। প্রতারণা মামলা হওয়ার পরে ওই প্রতিষ্ঠানটাই চেঞ্জ হয়ে বন্ধ হয়ে গেছে। এখন বাদী দাবি হইলো বাদী পক্ষের দ্বারা এটা ইউজ করে এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে, যে বিভিন্ন নামে প্রাইম ওয়ান বা এরকম। আবু বক্করের মতো গুটি কয়েক ব্যক্তির জন্য কোরিয়া বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, দাবি কোরিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতির। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, ভবিষ্যতে যে আমাদের যে আরো বাংলাদেশের যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তা ভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বায়রার নেতারা মনে করেন এজেন্সির পাশাপাশি অনলাইনে প্রতারণা বন্ধে দায়িত্ব নিতে হবে সরকারকে। টিকিট দিচ্ছে, এয়ারপোর্টে গিয়ে ফেরত দিচ্ছে, এই প্রতারণাগুলোর শিকার হচ্ছে। অ্যাকশন হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। তবে আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি তো জানি না, আমি আপনাকে কি বলবো, আপনি তো আমি একই বলতেছি, আমি তো জানি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য, দক্ষিণ কোরিয়ায় প্রায় 50,000 বাংলাদেশি নাগরিক বাস করেন, যাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করেন দেশটিতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জেকে বসছে তীব্র শীত, সঙ্গে কনকনে হিমেল হাওয়া। তাপমাত্রা নেমেছে 9-এর ঘরে। যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা সহ 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় দুর্ভোগে ছিন্নমূল মানুষ। কুয়াশার চাদরে ঢেকে প্রকৃতিতে জেকে বসেছে তীব্র শীত, সঙ্গে কনকনে হিমেল হাওয়া। তাপমাত্রা নেমেছে 9-এর ঘরে। ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। সড়ক, মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। অনেকে আবার সড়কে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায়। পাহাড়ি হিমবাতাস আর কনকনে শীতে স্থবিরতা নেমে এসেছে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে। সকাল থেকে দেখা নেই সূর্যের। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। গাড়ি ঘোড়া কম, যাত্রীও কম, আর ঠান্ডা প্রচুর, কুয়াশা পড়তেছে, পানির মতো বরফ। সারাদিন সকালবেলা কাজে আসি, খুব কষ্টে। ঠান্ডায় অসহনীয় হয়ে উঠেছে পদ্মাপাড়ের রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা। অবর্ণনীয় দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রিক্সাতে লোক কম উঠে এখন, আর লোকজন খুব কম। শীতও বেশি, বাতাসও বেশি, ঠান্ডা না আসা খুব কষ্ট। রংপুরে শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যার পর বাড়তে থাকে হিমেল হাওয়া। সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গ্রাম ও চরাঞ্চলে শীতের প্রকোপ আরও বেশি। ঘরে ঘরে বেড়েছে শীতজনিত রোগ। ঠান্ডার কারণে আমরা চলতে পারিনি। আমরা যেভাবে বাড়াইছি এখনো বিনামূল্যে 60 পর্যন্ত করতে পারি নাই। গতবারের চেয়ে এবার বেশি, কিন্তু এই শীতের কারণে মানুষের মুখ চুখ ঠোঁট ফাটতেছে, পায়ের গোড়ালি ফাটতেছে। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে আবারও উত্তেজনা। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে কম্বোডিয়ার সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার অভিযোগ, এই হামলায় বেসামরিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন সাধারণ মানুষ। শনিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দিতে পারেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। দুপক্ষ একে অপরের শর্তে সম্মত হলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব বলে জানান থাই প্রধানমন্ত্রী। দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারও উত্তেজনা। স্থানীয় সময় শুক্রবার কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় থাইল্যান্ড। থাই বিমান বাহিনীর দাবি, নং চান গ্রাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কম্বোডিয়ার অভিযোগ, নির্বিচারে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে থাইল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্তে মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান থেকে প্রায় 40টি বোমা বর্ষণে আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। চলমান হামলার মধ্যেই সীমান্ত চৌকিতে টানা তৃতীয় দিনের মতো আলোচনায় বসেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা। শনিবার আলোচনায় যোগ দিতে পারেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীও। থাই প্রধানমন্ত্রী জানান, দুপক্ষ একে অপরের শর্তে সম্মত হলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব। তার মতে এটি হবে শেষ চুক্তি, যাতে শান্তি ফিরে আসে এবং বাস্তুচ্যুত মানুষ আবার ঘরে ফিরতে পারে। চলমান সংকট নিরসনে আলাদাভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে এখনও স্থায়ী যুদ্ধবিরতির কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আর্থিক কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার কারাবন্দীর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দীর্ঘ 7 বছরের শুনানি শেষে স্থানীয় সময় শুক্রবার এই রায় দেন আদালত। এই রায়ের কারণে রাজাকের সাজা আরও দীর্ঘ হতে পারে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অর্থ কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বহুল আলোচিত ওই মামলায় এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ক্ষমতার অপব্যবহারের 4টি প্রধান অভিযোগেই নাজিবকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে পুত্রজায়ার প্যালেস অফ জাস্টিস এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ তার রায়ে জানান, নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল থেকে 230 কোটি রিঙ্গিত আত্মসাতের জন্য নিজের পদের অপব্যবহার করেছেন। নাজিবের পক্ষ থেকে এই অর্থকে সৌদির অনুদান এবং নিজেকে পালাতক ব্যবসায়ী জলুর প্রতারণার শিকার দাবি করা হলেও আদালত তা প্রত্যাখ্যান করেন। 2015 সালে এই অর্থ কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে এলে মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড় দেখা দেয়, যার জেরে 2018 সালে পতন ঘটে নাজিবের দীর্ঘ শাসনের। নতুন এই রায়কে দেশটির দুর্নীতি বিরোধী লড়াইয়ের বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলমান দর্শনার্থী। অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন অনেকে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। সংশ্লিষ্টরা বলছেন, মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না। মুর্শিদাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্সও মোতায়েন করতে হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে, ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকেই এরই মধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। আর আমাদের নিজের টাকায় আমরা মসজিদ করছি, আমরা কারোর সাথে 10 টাকা চাইতে যাই। শুক্রবার দিন কিছু পয়সা দিয়েছিলাম, আজ কিছু ইট নিয়ে এসছে সঙ্গে করে, কিছু পয়সাও দিয়েছি। গত শুক্রবার লোক এসেছিল মোটামুটি 4 থেকে 5 লাখ হবে। আজকেও ধরুন যা লোক এসছে মোটামুটি 5-6 এর মধ্যে হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যে আল্লাহ যেন সুস্থভাবে সরলভাবে এই মসজিদটা আমাদের হয়। মসজিদ নির্মাণের স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে গড়ে উঠেছে একটি অস্থায়ী মেলা প্রাঙ্গণও। বিক্রি হচ্ছে বাবরি মসজিদের স্টিকার, টি শার্টও। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক একটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
1992 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার 33 বছর পর চলতি মাসের 6 তারিখ বেলডাঙ্গার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণ কাজ শুরু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ডিসেম্বরের 6 তারিখেই ঠিক আমি যে এখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদের। সেই বাবরি মসজিদের নির্মাণ কাজ এখনও শুরু না হলেও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন প্রতিদিন, যা প্রত্যেক দিনের রেকর্ড ভাঙছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্ত স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আনন্দ সমাবেশ করেছে ক্যালিফোর্নিয়া বিএনপি। স্থানীয় সময়ে বুধবার রাতে দলীয় কার্যালয়ের সামনে আনন্দ উৎসবে মেতে ওঠেন নেতাকর্মীরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখেন, তখন যুক্তরাষ্ট্রের মাটিতেও দলটির নেতাকর্মীদের মাঝে বয়ে যায় আনন্দের বন্যা। প্রিয় নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে বিশেষ আনন্দ উৎসবের আয়োজন করে ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দ। লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বড় পর্দায় এই দৃশ্য সরাসরি দেখেন নেতাকর্মীরা। এ সময় আবেগ আপ্লুত উচ্ছ্বাস জানান তারা। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আজকে আমাদের 17 বছরের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য আমরা ক্যালিফোর্নিয়া বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্বে বাংলাদেশ একটি স্বনির্ভর সুন্দর গণতান্ত্রিক দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হবে। আয়োজনে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাতভর চলে দলীয় নেতাকর্মীদের আনন্দ উৎসব। বাংলাদেশের মাটিতে আজ তারেক রহমান। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। চিকিৎসা ও স্বাস্থ্য খাতে দক্ষ জনবল উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বৈঠক হয়েছে। এতে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নে সহযোগিতার জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কারিগরি প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন মালদ্বীপে নিযুক্ত হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়া ছিলেন ডিজিএমই মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মল্লিকা খাতুন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। বড়দিন ও ইংরেজি নববর্ষের টানা ছুটিতে ভ্রমণে বেরিয়েছেন অনেকে। ইতালি প্রবাসী বাংলাদেশিরাও দল বেঁধে ছুটছেন পাহাড়ের তুষার ভ্রমণে। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। বিশ্বজুড়ে চলছে বড়দিনের উৎসব আর ইংরেজি নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। ইতালি সহ ইউরোপ জুড়ে টানা দীর্ঘ ছুটি আনন্দময় করতে মানুষ ছুটছেন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর দিকে। শীতকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ পাহাড়ের তুষার ভ্রমণ। উত্তর ইতালির আলপস পর্বতের ডলোমিতির পাহাড় চূড়ায় বরফের মায়াবী সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। টানা ছুটিতে এবছর দল বেঁধে বাংলাদেশিরাও ছুটছেন তুষারে ঢাকা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে। এই সময় স্কি রিসোর্টগুলোতে আলপাইন স্কিং, আইস হকি, স্কি জাম্পিং ও স্নোবোর্ডিং এর মতো বিভিন্ন শীতকালীন খেলার আয়োজন দেখা যায়। পাশে রয়েছে হট টাবের ব্যবস্থাও। নিরাপদ ভ্রমণ আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা। সবাই ঘুরতে আসছি, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা আসছি এখানে সবাই মিলে অনেক মজা করতেছি, অনেক সুন্দর এবং এখানে তুষারপাত হতেছে। এটা আমাদের দ্বিতীয় তুষার ভ্রমণ, যেখানে আমরা সব প্রবাসীদেরকে নিয়ে এসেছি এবং সবাই মোটামুটি খুব আনন্দ করছে এখানে এসে। বৈদ্যুতিক কেবল কারে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন অনেকে। শিশু, নারী ও পুরুষ সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। দল বেঁধে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গান সবাই। আলপস পর্বতের চূড়ায় যেন গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।
ইতালি গ্রীষ্মের পাশাপাশি শীতকালীন পর্যটন ক্ষেত্রেও অত্যন্ত সমৃদ্ধ। পর্যটন কেন্দ্রগুলোর হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। সৌন্দর্য, ঐতিহ্য ও নিরাপত্তার কারণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ইতালির ডোলোমিতি পাহাড়। এই পাহাড়ের বরফ ঢাকা ভূমিতেই 2026 সালের 6 থেকে 22 ফেব্রুয়ারি বসবে শীতকালীন বিশ্ব অলিম্পিকের আসর। সময় সংবাদ, ইতালি। জাপানের মধ্যাঞ্চলে অবস্থিত মিয়ে প্রদেশ ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ অবস্থান দখল করে আছে। প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, আধুনিক শিল্পাঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি জাপানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাপানের মিয়ে থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের হনশু দ্বীপের কেন্দ্রে অবস্থিত মিয়ে প্রদেশ, এটি আইচি, গিফু, নারা ও ওকায়ামা প্রিফেকচারের সঙ্গে সংযুক্ত। প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী হওয়ায় এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ ও আর্দ্র। দীর্ঘ উপকূল রেখা, পাহাড়ি বনাঞ্চল ও নদী সমৃদ্ধ ভূপ্রকৃতি কৃষি, মৎস্য এবং পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রেখে আসছে। মিয়ে প্রদেশ জাপানের শিন্তো ধর্মের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অবস্থিত ইসে গ্র্যান্ড শ্রাইন প্রায় 2000 বছরের পুরনো একটি ধর্মীয় স্থাপনা। 20 বছর পর পর নতুন করে নির্মাণের মাধ্যমে ঐতিহ্য রক্ষা করে আসছে। ঐতিহ্যবাহী উৎসব, স্থানীয় শিল্পকলা ও খাদ্য সংস্কৃতি মিয়ের ইতিহাসকে আজও জীবন্ত করে রেখেছে। মিয়ে প্রিফেকচার জাপানের নিনজা ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ইগা অঞ্চলকে নিনজাদের প্রাচীন আবাসভূমি হিসেবে ধরা হয়। মধ্যযুগীয় জাপানে ইগা রিউ নিনজারা গুপ্তচর ভিত্তিক কৌশলগত যুদ্ধ, আত্মরক্ষা ও তথ্য সংগ্রহে বিশেষ দক্ষতা অর্জন করেছিল। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি নিনজারা গোপন প্রশিক্ষণ ও বসবাসের জন্য আদর্শ পরিবেশ হিসেবে এই জায়গাকে বেছে নিয়েছিল। বর্তমানে ইগা উয়ানো এলাকায় নিনজা জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো নিনজা সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণ এবং প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করছে। জাপানের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এই প্রদেশ। এখানে অটোমোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, কেমিক্যাল ও ভারী শিল্প সহ বহু বড় বড় কারখানা গড়ে উঠেছে। মুক্তা চাষ, চা উৎপাদন এবং মৎস্য খ্যাত স্থানীয় মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস হিসেবে কাজ করছে, যা আঞ্চলিক অর্থনীতিকে আরও গতিশীল রাখছে। পর্যটন স্পট হিসেবে ইসেশিমা ন্যাশনাল পার্ক, উপকূলীয় দ্বীপপুঞ্জ, ইসে গ্র্যান্ড শ্রাইন এবং ইগা অঞ্চলের নিনজা ঐতিহ্য দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের লক্ষ্য টেকসই ও উন্নয়ন আন্তর্জাতিক পর্যটন সম্প্রসারণের মধ্যে দিয়ে মিয়ে প্রদেশকে আরও সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে পরিণত করা। জাপানের কানসাই অঞ্চলের মিয়ে প্রিফেকচার, যেখানে সমুদ্র উপকূল থেকে শুরু করে জাপানিদের ধর্মীয় স্থান শাইন পর্যন্ত প্রতিদিনই ভিড় বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের। এখানকার স্থানীয় সংস্কৃতি, অর্থনীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে মিয়ে প্রিফেকচার এখন জাপানের অন্যতম আলোচিত ভ্রমণ গন্তব্য। জাপানের মিয়ে প্রিফেকচার থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।